রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনফিকা এই ম্যাচটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি জানি না আমার রিয়াল মাদ্রিদের জন্য হ্যাপি হওয়া উচিত, তা আই শুড বি স্যাড ফর ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচটিতে হয়েছে কি, গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হয় এবং প্রথমার্ধের পরে 50তম মিনিটে ভিনিসিয়াস দারুণ একটা গোল করেন। দারুণ গোল করার পরে কর্নার ফ্ল্যাগের কাছে বেনফিকা ফ্যানদের সামনে তিনি তার ট্রেডিশনাল সাম্বা ড্যান্স প্রদর্শন করেন, যেটি কিনা বেনফিকার উপস্থিত প্লেয়ারদের অসম্মানজনক লাগেন এবং এরই অ্যাজ এ রেজাল্ট ক্রিস্টিয়ানো দৌড়ে আসেন ভিনিসিয়াসের দিকে এবং তিনি জার্সির ভিতরে মুখ লুকিয়ে ভিনিসিয়াসকে কিছু একটা বলেন। এই কিছু একটা নিয়ে ডিবেট রয়েছে, এক পক্ষ এক কথা বলছেন, আরেক পক্ষ আরেক কথা বলছেন। বাট ভিনিসিয়াস যেটি দাবি করেছেন রেফারির কাছে দৌড়ে গিয়ে, যে তাকে বানর বলে আখ্যায়িত করা হয়েছে এবং সে রেসিজমের শিকার হয়েছে। এরপরে কি হয়েছে না হয়েছে এটি একটু পরে ডিসকাশন করবো। বাট এই ব্যাপারটাতে মানে আমার কাছে মনে হয় ইভেন এ ভিনি অ্যাজ এ পার্সোনালিটি তাকে নিয়ে অনেকগুলো কন্ট্রোভার্সি হতে পারে। ভিনির আচরণগত সমস্যা থাকতে পারে, তার আচরণ মানুষকে ট্রিগার করতে পারে, যার ফলশ্রুতিতে হয়তো আপনার ওয়ার্ল্ড ওয়াইড ভিনিসিয়াসের একটা বড় হেটার বেসও রয়েছে। বাট সব কিছুর ঊর্ধ্বে ফুটবল এই রেসিজমকে কোনোদিনই সমর্থন করে না। এটি নিয়ে ফিফার অনেকগুলো রুলস ইতিমধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে। এর আগেও ভিনিসিয়াস এরকম নানা ধরনের রেসিজমের শিকার হয়েছেন, যেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলে। এথিক্যাল জায়গা থেকে এটি কোনোদিনই ঠিক না। দিস ইজ দ্য লাস্ট লাইন। ইভেন ইফ আপনি ফুটবলকে ওয়ারের সাথে তুলনা করা অনেকে, অ্যান্ড এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার, এরকম ন্যারেটিভ থাকলেও আমার কাছে মনে হয় প্রত্যেকটা ওয়ারেরও প্রিন্সিপাল আছে। এবং আমার কাছে মনে হয় দিস ইজ দ্য লাস্ট থিং যে আপনি একটা মানুষের চেহারা নিয়ে আপনি তাকে কিছু বলবেন বা তার চেহারা নিয়ে আপনি তাকে ট্রল করবেন অ্যান্ড অল। আমার কাছে মনে হয় সব কিছুর ঊর্ধ্বে ভিনিসিয়াস যে ওয়ার্ল্ডের এই এরাতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এইটা আপনি ডিনাই করতে পারবেন না। হি ইজ ওয়ান অফ দ্য ব্যালন্ডর কন্টেন্ডার, রাইট? তার মানে সব কিছুর ঊর্ধ্বে ফুটবলের তাগিদে তার ট্যালেন্টকে কখনো হচ্ছে আপনি মানে ইগনোর করতে পারবেন না। ওই জায়গাটা থেকে হলেও তিনি সেই রেসপেক্টটা ডিজার্ভ করেন। এরপরে কি হয় ম্যাচে? এরপরে ম্যাচে 60তম মিনিটের ভিনিসিয়াস একটি ফাউল করেন, যেই ফাউলের দাবিতে মরিনহো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে দৌড়ে যায় যে তার সাম্বা ড্যান্স প্রদর্শনের জন্য তাকে ইয়েলো কার্ড দেখানো হয়েছিল, সেই তাগিদে তাকে যেন রেড কার্ড দেওয়া হয়। তার আপিল নিয়ে মরিনহো অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে দৌড়ে যায়, সেখানে কথা কাটাকাটি হয় এবং মরিনহোকে রেড কার্ড দেখানো হয় এবং যার ফলশ্রুতিতে পরবর্তী ম্যাচে মরিনহো সেকেন্ড লেগে ডাগ আউটে থাকতে পারবেন না। সো এরকম একটা ক্যাওটিক সিনারিওর মধ্যে আমার কাছে মনে হয় একটা নর্মাল দিনে বা নর্মাল ম্যাচে আমি কথা বলতাম আরবেলোয়াকে নিয়ে, রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স নিয়ে, রিয়াল মাদ্রিদের এই ট্রানজিশনটা নিয়ে, এবং সেটা নিয়ে কথা বলা উচিত। আফটার অল দ্য ক্যাওস সেটা ডিসিশন কি হয় সব আমরা হয়তো পরবর্তীতে জানবো। গেমটাতে হয়েছে কি, মানে আরবেলোয়া ডিজার্ভ আ হিউজ রেসপেক্ট। এর আগে এখানে বসে তাকে নিয়ে এনাফ সমালোচনা করা হয় যে তিনি জাস্ট ভিনি এবং এমবাপ্পে বায়াস ফুটবল খেলেন। সেখান থেকে ট্রানজিশনগুলো কি, পরিবর্তনগুলো চোখে পড়ার মতো। প্রথমত স্কোয়াডে একটা পরিবর্তন ছিল, 4-4-2 ফরমেশন খেলা শুরু হয়েছে। রাইট ব্যাকে ট্রেন্ড খেলেছে ভালভার্দে, রাইট ব্যাকে ভালভার্দে না খেলে ট্রেন্ড খেলেছে, ভালভার্দে RM খেলেছেন, চুয়ামিনি, গার্দাগুলার, কামাভিঙ্গা এবং ভালভার্দে মিডফিল্ডে ছিল, ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পে ফরওয়ার্ড লাইনে ছিলেন। এবং জাবির ক্ষেত্রে যেটা দেখা যেত, জাবি সাফোকেটেড বা ছোট জায়গায় ফুটবল খেলতে পছন্দ করতেন, অর্থাৎ ক্লামজি করে ফেলতেন খেলাটাকে। বাট আরবেলোয়ার ক্ষেত্রে যেটি হয়, তিনি ওয়াইড ফুটবলগুলো খেলেন, আমরা তাকে লং বল খেলতে দেখেছি। এটা করলে যেটা হয় আপনি যখন অনেক গ্যাপ, আপনার ফুটবলটা যখন অনেক ওয়াইড হয় তখন দেখবেন তাদের প্লেয়ার ম্যান মার্কিংয়ের জন্য অনেক ওয়াইড হয়ে পড়ে। ধরেন ভিনি লেফট সাইডের ফরওয়ার্ডে রয়েছে, এমবাপ্পে রাইট সাইডের ফরওয়ার্ডে রয়েছে এবং মিডফিল্ডেও এনাফ গ্যাপ যখন ক্রিয়েট হয়, প্লেয়ার মার্কিং করার সময় বেনফিকা বারবার যেটা করছিল, তারাও ওই ডিফেন্সটা ওপেন করে ফেলছিল। এবং এই ট্যাকটিক্সটা মানে রিয়াল মাদ্রিদের জন্য লাস্ট প্রত্যেকটা গেমে কাজে দিচ্ছে। তিনি আরবেলোয়া লা লিগাতে আনবিটেন এই পর্যন্ত। তো যেইটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল যে আরবেলোয়ার আদৌ কি কোনো ট্যাকটিক্স রয়েছে কিনা, তার গেমের কোনো হচ্ছে প্রিন্সিপাল রয়েছে কিনা, স্ট্র্যাটেজি রয়েছে কিনা, সেটি তিনি আস্তে আস্তে খুব ভালো মতো দেখাচ্ছেন এবং এই ক্রেডিটটা তাকে দিতেই হয়।
এবার সেকেন্ড লেগে কি হয়, মানে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ কি এই মানে স্কোরটা ডিফেন্ড করতে পারবে কিনা, বা 3-1 বা 2-0 গোলে আবার হারবেন কিনা, বা এই যে একটা হিট ক্রিয়েট হয়েছে, একটা ক্যাওস ক্রিয়েট হয়েছে দুই টিমের মধ্যে। আপনি প্রেস কনফারেন্সে অনেক কথার ছড়াছড়ি দেখবেন। এমবাপ্পে বলেছেন যে আমি এমবাপ্পে, আপনার চুয়ামেনি, আরবেলোয়া, ভিনিসিয়াস নানা রকমের বিবৃতি দিয়েছেন এই পুরো ব্যাপারটাকে নিয়ে। খেলার রেজাল্টের ঊর্ধ্বে এই পুরো মানে রেসিজমের এই ফ্যাক্টটা বা যেটি হয়েছে, যেই ইনসিডেন্টটা হয়েছে সেটা নিয়ে বেশি কথা হচ্ছে। এবং এইটার রেশ কি পরবর্তী ম্যাচে থাকবে কি না, হয়তো রিয়াল মাদ্রিদ অনেক বড় ব্যবধানে লাস্ট ম্যাচে প্রতিশোধটা নিবে বা রিভেঞ্জটা নিবে, হয়তো হেরে যাবে। কি হয় এটি দেখার জন্য আমরা অনেক বেশি আগ্রহী। এই ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন নেক্সট আপডেটের জন্য। আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, ধন্যবাদ।